এই যে হাজারো যুবক বসে আছে, যারা কেউ ঠিক বলছে কেউ ঠিক বলছে না, এরা ওই যে বিশ্বকাপ খেলার সময় যেই সমস্ত দেশের খেলা দেখে লাফালাফি করেছে, চিল্লাচিল্লি করেছে, আবার পিকনিক করেছে, ওই সমস্ত দেশেও যদি এরা বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে প্রবেশ করতে চায়, তাদেরকে ন্যাংটা করে ইমিগ্রেশনে পরীক্ষা করবে। কেন না? ওই বাংলাদেশে এই জন্য, এটা যে ওর দাম। কিন্তু ওই বাংলাদেশে বসে ঠিকই লাফালাফি করেছে, কিন্তু ততক্ষণ বুঝবে না যে ও গোলাম, গোলামের ঘরের গোলাম, যতক্ষণ না ওই বাংলাদেশি পাসপোর্ট গলায় না ঝুলিয়ে এই দেশের বাইরে বের না হয়েছে। কিন্তু ওদেরকে দোষ দিয়ে লাভ নাই, আমি বারবার বলি তাদের দোষ দিয়ে লাভ নাই, দোষ তো এই যুবকদেরই। আমি তো ইউরোপের বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো ইউরোপের বিশ্ববিদ্যালয়, ইউরোপেরই তো খেলা ফুটবল বিশ্বকাপ। তো ফুটবল বিশ্বকাপের কোনো একটা দিন আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যুবক যারা তোমরা শিক্ষিত আছো, বিভিন্ন এলাকা থেকে আসছো, আজকে এখান থেকে ফিরে গিয়ে ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, যে কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে, আর্জেন্টিনা ব্রাজিলের কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের ছাত্ররা কোনো একটা পিকনিক করেছে, কোনো এক জায়গায় একত্রিত হয়ে আনন্দ উৎসবের সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখেছে। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, ইউরোপ আমেরিকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের স্টুডেন্টস একত্রিত হয়ে আনন্দ উল্লাসের সাথে খেলা দেখেছে, এবং একত্রিত হয়ে কোনো এক দলের জয় পরাজয়ের কারণে টাকা পয়সা একত্রিত করে পিকনিক করেছে। এরকম একটা নিউজ আমাকে এনে দেখাও। আর তোমাদের যেই বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে র্যাঙ্কিংয়ে 1000, 1500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে চান্স পায় না, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ভবিষ্যতের বিসিএস ডিগ্রি, বিসিএস ক্যাডার হয়ে এরা পুলিশ হবে, আর্মি হবে, র্যাব হবে, এরাই জাতির মেধাবী জাতির A+, গোল্ডেন A+গুলো এখানে জমা হয়েছে। এরা ঘন্টার পর ঘন্টা বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়ে একসাথে একত্রিত হয়ে আনন্দ উল্লাস করে খেলা দেখে, ড্যান্স করে, আবার কোনো একটা দলের জেতার জন্য পিকনিক করে। এরা যদি গোলামি যদি এদের ভাগ্যে না থাকে, তো কাদের ভাগ্যে থাকবে? গোলামি তো এদের ভাগ্যেই থাকবে। এই জন্য আমি বলেছি যে আমাদের, আমি কিন্তু সব কথা এখন যুবকদের উদ্দেশ্যে বলতেছি, মা বোনের পর্ব শেষ করেছি, পিতা মাতার পর্ব শেষ করেছি, যুবকদের উদ্দেশ্য করে বলতেছি যে তোমাদের জীবনের সারমর্ম আমার কাছে ধরা পড়ে। অসংখ্য যুবক যাদের লাইফ ইজিক্যাল টু মানে সমান সমান, যাদের গোটা জীবন সমান সমান, কি আমি বলে দিই, এরকম অসংখ্য যুবক আছে। তুমি মরার আজকে যদি আমার এই বক্তব্য শোনো, আবার মরার পরে যদি কোনোদিন আমার এই বক্তব্যের কথা মনে পড়ে, তাহলে মিলিয়ে দেখবা যে আমার বক্তব্যের সাথে তোমার লাইফের সামারি মিলে কিনা, তোমার লাইফের সারমর্ম মিলে কিনা। আর না হলে চোখের সামনে যাদেরকে দেখতে পাচ্ছ তাদেরকে দেখে আমার বক্তব্য মিলাও যে লাইফের সামারি মিলে কিনা। আমাদের যুবকদের জীবনের সারমর্ম হচ্ছে, এদের জন্ম হবে, জন্ম হওয়ার পর এরা কি করবে? ছোট বয়সে একটু খেলাধুলা করলো, ঠিক আছে, বুদ্ধি হওয়ার পর একটা মোবাইল হাতে পাবে, ভিডিও গেমস, ফ্রি ফায়ার, পাবজি। ভিডিও গেমসের পরের পর্বে আসবে হচ্ছে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, রিলস, যেগুলোর মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় দিবে। তারপরে আসবে অনলাইন বেটিং। আজকে জুয়া খেলার জন্য এক জায়গায় বসে জুয়া খেলা লাগে না, অনলাইনের মধ্যে আমাদের যুবকেরা জুয়া খেলে, অনলাইনেই জুয়া খেলে। প্রতিটা বলে বলে ছক্কা হবে না, বলে বলে 4 হবে না, আউট হবে, তারপরে গোল কয়টা হবে, কে জিতবে, তারপর অনলাইনেই শত শত যুবক জুয়া খেলে। তারপরে খেলার মধ্যে ঢুকে গেল বিপিএল, আইপিএল, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, এগুলোর মধ্যে ব্যস্ত হয়ে গেল। এইভাবে জীবনের একটা পর্যায়ে পার হয়ে গেল। এর মধ্যে এদের কাজ শুধু কোনো মতে পেশাব পায়খানা করা আর ঘুমানো। কথা বুঝতে পারেননি? এবার এইভাবে জীবনের একটা পর্যায়ে যখন চলে আসবে, হঠাৎ দেখতে দেখতে দিন পার হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, কি করবে? কাজ নাই। তো কাজ নাই তো কি করবে? একটা ভিসা লাগিয়ে চলে গেছে প্রবাসে গিয়ে টয়লেট পরিষ্কার করে সে টাকা ইনকাম করছে। অথবা আর কি করবে? কাজ নাই চলে গেছে ঢাকাতে গিয়ে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং করেছে চায়নারা, আর এই আজীবন খেলা দেখে সময় নষ্ট করে জুয়া খেলে গেছে ওই পদ্মা ব্রিজে লেবারি করতে। তো লেবারি করতে করতে কখন পাইলের মধ্যে পড়ে গেছে, তো পাইলের মধ্যে ওর বডি রেখেই ঢালাই চালিয়ে দিয়েছে। এটা হলো ওর দাম, লাইফের সামারি। তাহলে আমাদের মূল্যটা কোথায়, আর আমাদের যুবকেরা কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যায়ে, সেটা আমি আপনাকে বলে দিলাম যে এই যুবকগুলোর শেষটা গিয়ে কোথায় হবে। হয় প্রবাসে গিয়ে লেবারি খাটবে, তাহলে আমি বলতাম যে প্রবাস আমাদের দেশের উন্নয়নের মাপকাঠি। চিল্লায় যে দেশ নাকি উন্নত হয়ে গেছে, আমার মাথার মধ্যে ধরে না। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ করলে দেশ উন্নত হয় না।
আজকে গার্মেন্টসে আপনার মা এবং বোনেরা ৬,০০০ টাকা বেতনে কাজ করে দিচ্ছে বলেই গার্মেন্টস আপনার দেশে আছে। কালকে আফ্রিকার মা এবং বোনেরা যদি ৫,৫০০ টাকা ৫,৯৯৯ টাকায় চাকরি করে, তাহলে বাংলাদেশের সব গার্মেন্টস একদিনে বন্ধ হয়ে যাবে। তাহলে এটা উন্নতি? এটা উন্নতি নয়। সেলাই মেশিন হয়ে দর্জি হয়ে কবে কবে মানুষ উন্নত হয়ে গেছে সেলাই মেশিন চালিয়ে। তাহলে যারা পারমাণবিক বম বানানো শিখলো, যদি দর্জি চালানোই উন্নতি হতো, ওরা পারমাণবিক বম বাদ দিয়ে দর্জি চালানোই শিখতো, ওরাই গার্মেন্টস খুলে বসে থাকতো। ওরা আমাদের কাছে গার্মেন্টস কিনতো না, গার্মেন্টসের জিনিস কিনতো না। এটা উন্নতি নয়। আমরা কম মূল্যে আমাদের শ্রম বিক্রি করি, কেননা আমাদের যোগ্যতা নেই। আমাদের যোগ্যতা না থাকার কারণে কম মূল্যে শ্রম বিক্রি করি। প্রবাসে আমাদের ভাইয়েরা অতি অল্প বেতনে চাকরি করে। আমি কাউকে অপমান করে কথা বলছি না, বরং কষ্টের সাথে বলছি। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার ঘরটাও একজন বাঙালি পরিষ্কার করে, আমাদের টয়লেটও বাঙালি পরিষ্কার করে। তখন আমাদের কষ্ট লাগে। এবং জিনসিয়া নাগরিকত্বের হিসেবে অ্যাজ এ বাংলাদেশি আমাদের অবস্থানটা কোথায়, এটা আর 10 জনের সামনে কিন্তু এমনি ফুটে ওঠে যে আমাদের দেশের লোকজন এখানে এসে যোগ্যতা বিক্রি করছে না, মেধা বিক্রি করছে না। জাস্ট একটা টয়লেটে একটা ক্লিন হ্যান্ড হাতে নিয়ে পরিষ্কার করার বিনিময়ে অতি স্বল্প মূল্যের বেতনটা দেশে পাঠাচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের যুবকদের সামাজিক অবস্থা। এর কারণ কি? এর কারণ এই যে বললাম, কি করতেছে আমাদের যুবকেরা, এটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। অতএব হে যুবক, তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমাদের জীবনের বাস্তবতা এবং হাকিকত কি এটা জানার চেষ্টা করো। প্রোডাক্টিভিটি, উৎপাদন ক্ষমতা। আপনি কি মনে করেন এখানে যতজন বসে আছে এরা অন্য গ্রহ থেকে আসছে? আর যারা চন্দ্রে গেছে, মঙ্গলে গেছে, পারমাণবিক বোমা আবিষ্কার করেছে, উন্নত হয়েছে, ওরা অন্য গ্রহ থেকে আসছে? ওরা আদমের সন্তান আর আমরা আদমের সন্তান নই? একই। ওদের যা মেধা আছে এদেরও তা মেধা আছে। এখানে অসংখ্য যুবক বসে আছে, এরাও পারমাণবিক বোম বানাতে পারবে, এরাও জ্ঞান গবেষণা করে অনেক উন্নত হতে পারবে। এদেরও মেধার মধ্যে এই শক্তি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্ক্রিনের সামনে যারা খেলা দেখছে, ওদের মেধায় ওই শক্তি আছে। কিন্তু ওই মেধা কাজে লাগালে তো, ওই মেধা তো রাজনীতির মধ্যে নষ্ট হয়ে গেছে, আর এই মোবাইলের মধ্যে নষ্ট হয়ে গেছে, বিনোদনের মধ্যে নষ্ট হয়ে গেছে, জুয়ার মধ্যে নষ্ট হয়ে গেছে, মাদকতার মধ্যে নষ্ট হয়ে গেছে। ওই মেধার তো কোনো প্রোডাক্ট নেই, কোনো প্রোডাক্টিভিটি নেই, কোনো উৎপাদন ক্ষমতা নেই, নষ্ট অকেজো। এটা নষ্ট হওয়া মেশিন যেমন ডাস্টবিনে ফেলে দেওয়া যায়, তাদের মেধা ওরকম নষ্ট অকেজো হয়ে গেছে, ডাস্টবিনে ফেলে দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব যুবকদের উদ্দেশ্যে, মা এবং বোনদের উদ্দেশ্যে, পিতা এবং মাতার উদ্দেশ্যে আজকের ইসলামী সমাজ ব্যবস্থা এবং বস্তুবাদী সমাজ ব্যবস্থার বক্তব্যের এই পর্যায়ে এসে আর একটা জরুরি কথা, যেটা না শুনে কেউ যাবেন না। আপনাদের এই উত্তরবঙ্গে যেমন মাদ্রাসা শিক্ষার অভাব, বড় মাদ্রাসা নেই। বগুড়া জামিল মাদ্রাসা অতিক্রম করার পর বড় কোনো হানাফিদের মাদ্রাসাও নেই। আহলে হাদিস মাদ্রাসা বহু দূরের কথা, দুই একটা অল্প স্বল্প আছে। তার পাশাপাশি আর একটা বড় সমস্যা হচ্ছে, যে দুই একটা মক্তব চলতো, এই মক্তবগুলো বিভিন্ন কারণে গোটা রংপুর বিভাগে বন্ধ হয়ে গেছে, নাই। এবং এই মক্তবগুলো উঠে যাওয়ার কারণে ব্রাক স্কুল, তারপরে প্রশিকায়, তারপরে হচ্ছে এই কাদিয়ানি, তারপরে হচ্ছে খ্রিস্টান মিশনারি, এদের পাল্লায় পড়ে যায়। দেখেন কুড়িগ্রামের চরে, লালমনিরহাটের চরে, পঞ্চগড়ে অসংখ্য কাদিয়ানি, অসংখ্য মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। কেন? এগুলো একটা মসজিদে মক্তব চলে না, কেউ কোরআন জানে না। সর্বনিম্ন শিক্ষা অন্তত কোরআনটা তো জানতে হবে। সর্বনিম্ন মুসলমান বলে দাবি করতে হলে অন্তত কি জানতে হবে? কোরআন জানতে হবে। তো একে তো মাদ্রাসা নাই, দ্বিতীয়ত স্কুলের ছেলে পেলে কোথায় কোরআন শিখবে? মসজিদে মক্তব নাই। তাহলে ব্রাক যদি সারা বাংলাদেশে 25 থেকে 30 হাজার স্কুল চালায়, এদের নিজস্ব কোনো জমি নাই, ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন অন্যের জমি ভাড়া করে নিয়ে চালায়। তাহলে আপনাদের মসজিদে টাইলস আছে, সবই আছে, ফ্যান আছে, লাইট আছে, বিল্ডিং আছে, ছাদ ঢালাই আছে, মসজিদে মক্তব নাই কেন? কোরআন শিক্ষার ব্যবস্থা নাই কেন? মুসলমানের সন্তানেরা নিম্ন পক্ষে কোরআন শিখতেছে না কেন? সর্বনিম্ন এই জ্ঞানটুকু তো অন্তত মুসলমানদের সন্তানদেরকে দিতে হবে। একটা মুসলিম দেশের এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে, যেই দেশের স্কুলের সিলেবাসের মধ্যে মুসলমানের সন্তান কোরআন শিখবে এই ব্যবস্থা নেই, নাই সিলেবাসের মধ্যে ব্যবস্থা, সরকারি সিলেবাসের মধ্যে। তাহলে আপনার ছেলে মেয়ে কোথায় কোরআন শিখবে যদি মসজিদ কোরআন না শিখায়? এই জন্য আমি বলেছি বক্তব্যের মধ্যে 2টা বাক্য বলেছি, 2-3টা বাক্য বলেছি, আজকে এক এক করে বলে শেষ করে দিই বাক্যগুলো। প্রথম বাক্য কি বলেছি? প্রথম বাক্য আমি বলেছি যে আল্লাহ, আল্লাহর কসম, একটা মসজিদে টাইলস দান করার জন্য টাকা দিলে, রড দান করার জন্য টাকা দিলে, ছাদ ঢালাইয়ের জন্য টাকা দিলে, ফ্যান লাইটের জন্য টাকা দিলে, এসির জন্য টাকা দিলে, জানে কি হবে? একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআনের একটা অক্ষর আলিফ শিখানোর জন্য দান করলে তার চেয়ে বেশি নেকি হবে ইনশাআল্লাহ, তার চেয়ে বেশি নেকি হবে। 2 কি বলেছি?
আমি এটা বলেছি, যেই মসজিদ কমিটি মক্তব চালাতে পারে না ওই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, মক্তব চালাতেই হবে। 3 কি বলেছি, ভিক্ষা করে হলেও, না খেয়ে থেকে হলেও, ক্ষুধার্ত থেকে হলেও মসজিদে মক্তব চালু করতে হবে, প্রত্যেকটা মসজিদে। আপনার মসজিদে থাকলে আর একটা মসজিদে কেন নাই খোঁজ নিতে হবে। আপনার মসজিদে থাকলে গ্রামের সব বাচ্চা মসজিদে কোরআন শিখতে আসে কিনা এটা নিশ্চিত করতে হবে। মসজিদকে প্রোডাক্টিভ হতে হবে, মসজিদের জায়গা দখল করে রাখবেন, ছাদ দিয়ে খালি 5 ওয়াক্ত সালাত আদায় করে টাইলস আলা সুন্দর মসজিদ বাসর ঘরের মতো সাজিয়ে রেখেছেন। নামাজ শেষ, মসজিদে তালা, রমজান মাসে ফেতরার চাউল বন্টন করলেন, কুরবানিতে গোস্ত বন্টন করলেন, এই কি মসজিদের কাজ শেষ? আপনি কি মনে করেন এটাই মসজিদের কাজ শেষ? মসজিদকে প্রোডাক্টিভ হতে হবে। মসজিদের অসংখ্য অগণিত কাজ আছে, সমাজে প্রভাব বিস্তার করতে হবে মসজিদকে। তার সর্বনিম্ন কাজ হচ্ছে মসজিদে অন্তত কি থাকতে হবে? জোরে বলেন, কি থাকতে হবে? মক্তব থাকতে হবে। এই জন্য আদ-দাওয়া ইলাল্লাহ আপনাদের রংপুর বিভাগে 150টা মক্তব চালায় নিজ খরচে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে, এবং আগামী রমজানে আরো 100টা মক্তব চালু হবে ইনশাআল্লাহ। আর দিনাজপুর আল জামিয়া সালাফিয়া আপনাদের এখান থেকে পাশেই। কত ফেব্রুয়ারিতে সালাফি কনফারেন্স আছে বলেন তো? 3 ফেব্রুয়ারিতে কোথায় সালাফি কনফারেন্স আছে? দিনাজপুর আল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল। গোটা রংপুর বিভাগে হানাফি আহলে হাদিস নির্বিশেষে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হতে যাচ্ছে, দিনের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান হতে যাচ্ছে। এখান থেকে রংপুর বিভাগে আমরা দাওয়াতি কার্যক্রম, মক্তব সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে চাই। এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অত্র অঞ্চলের প্রত্যেকটা মুসলমানের সম্পর্ক থাকা উচিত, অন্তত দেখতে গিয়ে দোয়া করে আসা উচিত। আগামী 3রা ফেব্রুয়ারি দিনাজপুর জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থাকবেন। আপনাদের সেখানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য, বস্তুবাদী সমাজ ব্যবস্থা বনাম ইসলামী সমাজ ব্যবস্থার উপর আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আচ্ছা, দান করার জন্য আপনাদের মধ্যে ব্যাগ যাবে। আমি আগেই বলেছি যে ভাইয়েরা মসজিদ নির্মাণ করতে চাচ্ছে, আপনারা তাদেরকে মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন। কেউ পারলে স্টেজে এসে সহযোগিতা করেন। আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, হয় স্টেজে সহযোগিতা করেন, না হলে আপনাদের মধ্যে ব্যাগ যাবে সেখানে সহযোগিতা করবেন। আপনারা হইচই না করে, আওয়াজ না করে, যার দান করার ইচ্ছা সে দান করেন। আর যারা প্রশ্ন উত্তর শুনতে